হ্যালো বন্ধুরা, এই ভিডিওয়ে কি দেখতে পাবেন সেটা দেখে জায়গাটা গেস করতে পারলেন কি? পারলেন না তো? তাহলে বলি, এই বছরেই 15, 16, 17 আগস্ট একটা লং উইকেন্ড পড়েছিল। সেই সময় অনেক বাঙালির মতো আমিও ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম, কিন্তু দীপুদা বাদে এইবারে আমি চলে গিয়েছিলাম একটা নতুন জায়গায়। কারণ আমরা তো এখন চেন্নাইতে থাকি, তাই বেরিয়ে পড়েছিলাম পন্ডিচেরি বা পুদুচেরি যাওয়ার উদ্দেশ্যে। চেন্নাই থেকে পন্ডিচেরি যেতে সময় লাগে 3.5 ঘন্টার মতো, ডিপেন্ডিং অন দ্য রোডস। চেন্নাই থেকে পন্ডিচেরি যাওয়ার দু রকমের রোডওয়েজ আছে। প্রথমটি হলো NH32 ধরে, যেটাতে গেলে একটু টাইমটা বেশি লাগে, বাট রোড কন্ডিশন ইজ গুড। আর সেকেন্ড ওয়ান হচ্ছে ইস্ট কোস্ট রোড, যেটা অ্যাপ্রক্সিমেটলি 160 কিলোমিটার ফ্রম চেন্নাই। যেমন বললাম 3 to 4 আওয়ার্সের জার্নি, কিন্তু খুবই সুন্দর, বে অফ বেঙ্গলের একদম কোস্ট লাইন ধরে। আর যাত্রাপথে তোমরা দেখতে পেয়ে যাবে মহাবলীপুরমের একটা গ্লিম্পস। আমার এই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, কারণ বাড়িতে একটা মেডিকেল প্রবলেম এসে গিয়েছিল, কিন্তু আমি জানি তোমরা আমাকে ঠিকই সাপোর্ট করবে। যাত্রাপথে আমরা দেখতে পেয়ে গেলাম ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি, মানে VIT। এই ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজিকে ক্রস করে, মানে ভেলোর সিটির ওপর দিয়ে কিন্তু আমরা এগিয়ে চললাম পন্ডিচেরির উদ্দেশ্যে। যেমনটা আগেই বললাম, আমরা ইস্ট কোস্ট রোড দিয়ে যাওয়াটা সিলেক্ট করেছিলাম, এবং সেই সিলেকশনটা যে কতটা ভালো হয়েছিল তা তোমরা এই ভিডিওগুলো দেখেই বুঝতে পারবে। কারণ হলো এত সুন্দর ওয়েদার পেয়েছিলাম আমরা, প্লাস এই নারকেল গাছ এবং রাস্তার এত সুন্দর সিনিক বিউটি, যা কিন্তু ভীষণই মনোমুগ্ধকর। একটু পরেই তোমরা দেখতে পাবে বে অফ বেঙ্গলের কোস্ট লাইন। এছাড়াও এই রাস্তাতে মাঝে মাঝেই এই ধরনের কিছু ব্যাকওয়াটার্স দেখতে পাওয়া যায়, যা রাস্তার শ্রীবৃদ্ধি করেছে। লং জার্নি করব আর টি ব্রেক নেব না, সেটা কি করে হয়? তাই আমরা দাঁড়িয়ে পড়লাম এরোডন হেলিপ্যাড ফুড কোর্টে। হেলিপ্যাড আছে বলে এখানে লেখা তো ছিল, কিন্তু ঠিক কোন জায়গাটা ছিল সেটা আমরা দেখতে পাইনি। এখানে এই টি বয় চেনটা চেন্নাইতে প্রচুর দেখতে পাওয়া যায়, এখানেও ছিল। এবং ছোটোখাটো কিছু ফুড স্টলস ছিল, যেটা সকালের দিকে সবটা ওপেন ছিল না। যাত্রাপথে দেখতে পেয়ে গেলাম আরও এক চমক। কাইট ফেস্টিভ্যাল হবে বলে এক জায়গায় ব্যানার, গেট সবই করা ছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্য, ফেস্টিভ্যাল শুরু হওয়ার কথা ছিল দুপুর 2:30 থেকে, কিন্তু আমরা সেখানে পৌঁছে যাই প্রায় 12টার সময়। কাজেই কাইট ফেস্টিভ্যাল আমাদের আর দেখা হলো না, কিন্তু যেটা দেখতে পেলাম সেটা হলো বে অফ বেঙ্গলের কোস্ট লাইন। চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। ওই দূর থেকে বঙ্গোপসাগর যে আমাদের হাতছানি দিয়ে ডাকছে, সেটা তোমরাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ। হ্যাঁ জানি, তোমরা হয়তো বলবে সমুদ্র তো বেশ অনেকটাই দূরে, কিন্তু না, রাস্তায় যত এগোচ্ছিল সমুদ্র কখনো কাছে আসছিল, কখনো একটু দূরে চলে যাচ্ছিল, কিন্তু ওভারঅল যাত্রাপথে আমাদের সঙ্গ ছাড়েনি। দেখতে দেখতে আমরা একটা এমনই ক্রস পয়েন্টে চলে এলাম, যার বাঁ দিক দিয়ে গেলে মহাবলীপুরম, এবং রাস্তা থেকে কিন্তু মহাবলীপুরমের কেভসগুলো একটু হলেও দেখা যায়। কিন্তু আমারই ভুলবশত আমি ক্যামেরায় সেই ফুটেজটা নিতে পারিনি। রাস্তায় যে শুধু সমুদ্র বা ব্যাকওয়াটার্সই আমাদের সঙ্গ দিয়েছিল তা নয়, ছিল এরকম বড় বড় গাছের ছায়া ঘেরা পথ। পথের সৌন্দর্য এতটাই ছিল যে আমি তোমাদের সাথে রাস্তা বেশ কিছুটা শেয়ার না করে পারিনি। তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। যদি তোমাদের একটু হলেও ভিডিওটা লেন্দি লাগে, প্লিজ এই পোর্শনটা স্কিপ করে যেও, কিন্তু শেষ অবধি দেখতে ভুলো না। আর এই যে এখানে আমরা দাঁড়িয়ে পড়ে ফুটেজ নিয়েছি, কারণ এই ব্রিজ বা এই নদীটার নাম ঠিক কী, বা এটা ব্যাকওয়াটার্স কিনা সেটা ঠিক বলতে পারবো না, কিন্তু বেশ লম্বা একটা ব্রিজ, আর জায়গাটার সৌন্দর্য খুবই মনোমুগ্ধকর।
ব্রিজ ক্রস করে আরও কিছুটা এগিয়ে আসতেই হঠাৎই চোখে পড়ল এই বিচটা। সত্যি বলতে এই বিচের নাম না জেনেই আমরা হঠাৎ করেই জায়গাটা দূর থেকে দেখতে পেয়ে এবং এখানে বেশ কিছু ট্যুরিস্টের ভিড় দেখে গাড়ি পার্ক করে আমরাও এগিয়ে এলাম। আর এখানে আসার পর কি দেখতে পেলাম সেটা তোমরাই দেখে নাও। কিছু কিছু জিনিস নিজের মুখে বর্ণনা করা অনেক সময় কঠিন হয়ে যায়, কিন্তু সেটা যদি ক্যামেরা বন্দি করে তোমাদের দেখাতে পারি তাহলে তোমরা নিজেরাই বিবেচনা করে নিতে পারবে। এত সুন্দর সি বিচে নিজেদের কিছু স্মৃতি ধরে রাখবো না, তা কি করে হয়? সত্যি বলতে সমুদ্রের থেকে আমি পাহাড়কেই বেশি ভালোবাসি, কিন্তু কিছু কিছু সমুদ্র আমাকে বিশেষভাবে আকর্ষণ করে। ঠিক তেমনই ছিল এই জায়গাটা। এই নারকেল গাছ, সাথে হালকা পাহাড় আর সমুদ্রের হাতছানি, এই তিন মিলিয়ে আমাকে মুগ্ধ করে দিচ্ছিল। যাই হোক, আমরা আলটিমেটলি পন্ডিচেরি পৌঁছে উঠলাম শাহ হোটেলে। এই হোটেলের একটা রুম আমরা আগেই বুক করে নিয়েছিলাম। এটা কিন্তু খুবই ছোট এবং সাধারণ একটা হোটেল। রাশের কারণে আমরা পন্ডিচেরিতে খুব বেশি ভালো হোটেল বুক করতে পারিনি, প্লাস আমার বর ব্যাংকার, কাজেই যে কোনো ছুটির প্ল্যানিং বা ঘুরতে যাওয়ার প্ল্যানিং আগে থেকে করা আমাদের পক্ষে কখনোই সম্ভব হয়ে ওঠে না। যাই হোক, বাদ দাও। এই যে সুন্দর জায়গাটা তোমরা দেখছো, এটা হলো ফ্রেঞ্চ কলোনির একটা পার্ট। আর আমরা এখন এসে গেছি শ্রী অরবিন্দ আশ্রমের একদম সামনে। অরবিন্দ আশ্রমের ভেতরে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড, এমনকি মোবাইল ফোন পুরোপুরি সুইচ অফ করে তবেই ওনারা ভেতরে ঢুকতে দেন। আর জুতো খুলে ভেতরে যেতে হয়, বাইরে জুতো রাখার সুব্যবস্থা আছে। ঋষি অরবিন্দ সম্বন্ধে বলতে গেলে বোধহয় আমার এই ব্লগটা কোনোদিনই শেষ হবে না। তবে এইটুকু বলতে পারি, 1910 সাল নাগাদ আলিপুর বোমা মামলা থেকে উনি মুক্তি পাওয়ার পরে এই পন্ডিচেরি এসে এই আশ্রম গড়ে তোলেন। আপনাদের সবার জন্য বলে রাখি, 15ই আগস্ট ছিল শ্রী অরবিন্দর জন্মদিন, তাই আমরা ওই দিন ওনার সমাধিতে নিজেদের মাথা নত করার সৌভাগ্য পেয়েছিলাম। এর জন্য আবার জানিয়ে রাখি, এই ফটোগুলি কিন্তু আমি আশ্রমেরই সুভিনিয়ার শপ থেকে কালেক্ট করেছি। আর ওখান থেকে বেরিয়ে এত সুন্দর ফ্রেঞ্চ কলোনিতে কিছু ফটোশ্যুট না করলেই তো নয়। আশ্রমের দর্শন সেরে নিয়ে আমরা এবার প্রমেনাড বিচের রাস্তা ধরে এগিয়ে চললাম কিছু খাবার সন্ধানের উদ্দেশ্যে। কিন্তু দিনটা ছিল 15ই আগস্ট, সেটা ভুললে তো চলবে না। আমাদের ভাগ্য ভালো যে আমরা একটু বিকেল করে পৌঁছেছিলাম, মানে এই 4টে সাড়ে 4টে নাগাদ। ওখানে সকাল থেকেই কিন্তু পুরো বিচের রাস্তা জুড়ে, মানে যেটাকে বলা হয় প্রমেনাড, সেই রাস্তা জুড়ে চলেছে 15ই আগস্টের প্রোগ্রাম। এই যে সেই বিখ্যাত গান্ধী স্ট্যাচু, আর তার অপোজিটেই রয়েছে বড় করে স্টেজ বানানো, সেখানে তখনও কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। আর এই রাস্তার আশেপাশে যদিও বা কিছু ক্যাফে বা কিছু দোকানপত্র থাকার একটা সম্ভাবনা ছিল, সেটা সেদিন একেবারেই ছিল না। রাস্তা ছিল পুরোপুরিভাবে ব্লক করা। প্রমেনাড রোড দিয়ে হাঁটতে হাঁটতে আমরা দেখা পেয়ে গেলাম লে ক্যাফের। হ্যাঁ, এই সেই লে ক্যাফে, যা কিনা 1790 সালে পোর্টের অফিস হিসেবে তৈরি হলেও পরবর্তীকালে এক সুন্দর ক্যাফেতে রূপান্তরিত হয়, কারণ সাইক্লোনে কিছু অংশ ভেঙে গিয়েছিল। হেরিটেজ ক্যাফে হিসেবে ভিজিট করা গেলেও এই ক্যাফেতে খাবার দাবার কিন্তু বেশ কস্টলি, কাজেই একবারের বেশি এখানে আর না আসাই ভালো। এটা কিন্তু সম্পূর্ণ আমার মতামত। তোমাদের যদি ভালো লাগে তোমরা বারবার আসতেই পারো, কারণ লে ক্যাফের টেরেস থেকে এই সমুদ্রের ভিউ কিন্তু সত্যিই অসাধারণ। আর আগেই বলেছি দিনটা ছিল 15ই আগস্ট, কাজেই ট্রাই কালারে সাজবে না, এটা কি হয়?
লে ক্যাফের ইন্টেরিয়রটা আমি তোমাদের একটু করে দেখিয়ে দিলাম। এরপরে যখনই তোমরা পন্ডিচেরি আসবে নিজের চোখে জায়গাটা অবশ্যই দেখে যেও। এবার আমরা বেরিয়ে পড়লাম এই সুন্দর পন্ডিচেরির রাতের লাইটিংয়ের শোভা উপভোগ করতে। সত্যি বলছি, কোনো স্পেশাল অকেশনে কোথাও ঘুরতে গেলে তার যেমন একটা সুফল আছে, তার কিছু কুফলও আছে। সুফলটাই আগে বলি। সুফল হলো এই যে পন্ডিচেরিকে দেখে আমার মনে হচ্ছিল আমি বোধহয় মিনি দুর্গাপুজো দেখছি। সত্যি রাস্তায় এত ভিড় আর এত সুন্দর লাইটিং দিয়ে সাজানো, আমি কিন্তু এটা কল্পনা করতে পারিনি। আর কুফল হলো এই যে প্রচুর বেশি ট্যুরিস্ট সেদিন ওখানে পৌঁছে গিয়েছিল। বলতে পারো মিনি দীঘায় পরিণত হয়েছিল পন্ডিচেরি। আর পন্ডিচেরিতে অন্য সময় স্কুটি ভাড়া পাওয়া যায়, যা দিনে 300 থেকে 400 টাকা ভাড়ায় পাওয়া যায়, কিন্তু এত বেশি ট্যুরিস্ট থাকায় আমরা কিন্তু স্কুটি পাইনি। এত আলোকসজ্জা দেখে তোমরাই বলো আমি কি কিছু ভুল বললাম? দুর্গাপূজাতে আমাদের কলকাতা এরকম সেজে ওঠে, কিন্তু 15ই আগস্টে পন্ডিচেরি যে এত সুন্দর সেজে উঠবে এটা কি করে এক্সপেক্ট করব বলো? সত্যি জানা ছিল না। এই জায়গাটি যেটা তোমরা দেখছো এটা হলো পন্ডিচেরি অ্যাসেম্বলি, যেটা অন্য সময় সাধারণ মানুষের জন্য বন্ধ থাকে, কিন্তু 15ই আগস্টে এত সুন্দর আলোকসজ্জা করে সেদিন সাধারণ মানুষের জন্য গেট বাইরেটুকু অবধি খুলে দেওয়া হয়েছিল। ভোরবেলা উঠে সেদিন ড্রাইভ করে এসে আমরা বেশ ক্লান্ত ছিলাম, তাই সেদিন আর ফ্রেঞ্চ ডিনার ট্রাই না করে নর্মাল কিছু খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়ি। আর মেন পন্ডিচেরি ঘোরা শুরু হয় আমাদের পরের দিন সকাল থেকে। 16ই আগস্ট শনিবারের সকালটা ঘুম থেকে উঠেই আমরা বেরিয়ে পড়লাম অরোভিলে যাওয়ার উদ্দেশ্যে। যাওয়ার পথে ব্রেকফাস্ট সারলাম এই ইন্ডিয়ান কফি হাউসে। হ্যাঁ, নামটা দেখেই আমরা ঢুকে পড়েছিলাম, কিন্তু আমাদের কলকাতার কফি হাউসের সাথে এই জায়গার সত্যিই কোনো মিল নেই। এখানে নর্মাল সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট আর চা কফি পাওয়া যায়। যারা একটু কম খরচে ব্রেকফাস্ট সেরে নিতে চাইছো তারা কিন্তু এখানে এসে খেয়ে নিতে পারো। হালকা মেঘলা আকাশকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে চললাম অরোভিলের উদ্দেশ্যে। পন্ডিচেরি থেকে প্রায় 12 কিলোমিটার উত্তরে অবস্থিত এই ছোট্ট নগর। ফরাসি ভাষায় অরোর শব্দের মানে হচ্ছে প্রভাত বা ভোর, আর ভিলে শব্দের অর্থ হচ্ছে নগরী। অরোভিল কথা তাহলে পুরো মানে দাঁড়ায় প্রভাত নগরী বা ভোরের শহর। আবার অনেকে মনে করেন ভারতের বিশিষ্ট দার্শনিক বা আধ্যাত্মিক গুরু যোগী শ্রী অরবিন্দের নাম থেকেই এই অরোভিলে শব্দটি এসেছে। শ্রীমা অর্থাৎ মীরা আলফাসা তার গুরুর স্বপ্নকে সার্থক রূপ দিতে 1968 খ্রিস্টাব্দের 28শে ফেব্রুয়ারি এই নগরীর পত্তন করেন। 1926 সালের 24শে নভেম্বর অরবিন্দ আশ্রম প্রতিষ্ঠা করার 1 মাস পরেই শ্রী মায়ের হাতে সব দায়ভার তুলে দিয়ে ঋষি অরবিন্দ অন্তরালে চলে যান। শ্রী মা তার গুরুর পথে যোগ সাধনা করতে সঠিক পরিবেশের প্রয়োজন অনুভব করেন এবং শেষে 1964 সালে পন্ডিচেরিতে শ্রী অরবিন্দ সোসাইটির এক বার্ষিক সম্মেলনে অরবিন্দের দর্শনের ওপর ভিত্তি করে একটি নগরী পত্তন করার সিদ্ধান্ত গ্রহণ করেন। আর এই নগরীর কেন্দ্রবিন্দু হল মাতৃমন্দির। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের কাছ থেকে মানব একতার প্রতীক হিসেবে সংগৃহীত মাটি কমলাকৃত কলস কেন্দ্র করে মহাবিশ্বের প্রতীক হিসেবে 1400টি সোনার প্রলেপ দেওয়া বড় বড় চাকতি দিয়ে তৈরি হয় এক স্বর্ণগোলক।
যাকে আমরা মাতৃমন্দির হিসেবে জানি। এই মাতৃমন্দির আসলে হলো একটি উপাসনা গৃহ, যেখানে উপাসনা করলে নিজের চেতনার সন্ধান প্রাপ্তি ঘটে থাকে। এই মাতৃমন্দিরকে কেন্দ্র করে গড়ে ওঠা এই অরোভিলে নগরটিও ভীষণই মনোমুগ্ধকর। চারপাশে রয়েছে সবুজে ঘেরা একটি সুন্দর গ্রিন বেল্ট, আর এখানকার বাসিন্দাদের জন্য রয়েছে আলাদাই নিয়ম। যেহেতু মাতৃমন্দির একটি উপাসনা গৃহ, তাই এখানে সাধারণ পর্যটকদের প্রবেশ নিষেধ। তবে মাতৃমন্দিরের ভেতরে যাওয়ার জন্য আগে থেকে আলাদাভাবে পারমিশন করাতে হয়, যেটা অরবিন্দ আশ্রমের ওয়েবসাইট থেকে তোমরা করিয়ে নিতে পারো। সাধারণ পর্যটকরা এখানে মূলত মাতৃমন্দির ভিউ পয়েন্ট থেকে মাতৃমন্দিরকে দর্শন করতেই আসে। তার জন্য রয়েছে দু রকমের ব্যবস্থা। 1.5 কিলোমিটার পথ পায়ে হেঁটে যেতে পারো, অথবা 500 টাকা পার হেড দিয়ে সাইক্লিং করে ওখানকার গাইডের সাহায্য নিয়েও যাওয়া যেতে পারে। বয়স্ক লোকেদের জন্য এবং সঙ্গে বাচ্চা থাকলে ওখানে বাসেরও ব্যবস্থা আছে। তবে সব পর্যটকরা এই বাস পাবেন না। তবে হ্যাঁ, হাঁটা পথে ফেরার সময় এই বাসের সুবিধা সবার জন্য রয়েছে। অরোভিলের ভেতরে 1.5 কিলোমিটার পথ পায়ে হেঁটে কখন যে তোমরা পৌঁছে যাবে সেটা তোমরা বুঝতেই পারবে না, কারণ মাঝে মধ্যেই রয়েছে অনেক চমক। যেমন এই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি সেন্টারটা। এখানে মাত্র 30 টাকা করে এন্ট্রি ফি দিয়ে তোমরা পেয়ে যাবে সুন্দর সুন্দর ওয়াইল্ড লাইফ স্ট্যাচু, যেগুলোর সাথে তোমরা অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে পারবে। পায়ে হেঁটে বিভিন্ন এক্সিবিশন হল, সুভিনিয়ার শপ এইসব দেখতে দেখতে কখন যে মাতৃমন্দির ভিউ পয়েন্টের কাছে পৌঁছে গেলাম সেটা বুঝতেই পারিনি। আর পৌঁছানোর পরে যে দৃশ্য দেখলাম সেটা সত্যিই মনে গেঁথে গেল। মাতৃমন্দিরের পার্শ্ববর্তী এলাকায় এখনও কিছু আর্কিটেকচারাল ওয়ার্ক কমপ্লিট হওয়া বাকি আছে, কিন্তু তা সত্ত্বেও শুধুমাত্র এই গোলাকার মন্দিরটি মনকে শান্ত করার জন্য যথেষ্ট। পর্যটকরা তো শুধু ঘুরতে, ছবি তুলতে আর আনন্দ করতেই আসে, তাই না? একদিক দিয়ে আমার মনে হয়েছে উপাসনা গৃহে এত পর্যটককে না ঢুকতে দেওয়াই বোধহয় ভালো। আর এই যে সুবিশাল বটগাছটা দেখছো, এটাও মাতৃমন্দির থেকে খুব বিশাল দূরত্বে নয়। এই জায়গা থেকেই কিন্তু ফেরার বাস পাওয়া যায়। কিন্তু এই গাছটা নিজেই এক ইতিহাসের সাক্ষী বহন করে। মাতৃমন্দির থেকে ফেরার সময় বাসের জন্য লাইন থাকায় আমরা পায়ে হেঁটেই ফিরেছিলাম, আর সেখান থেকে চলে গিয়েছিলাম চার্চে। কোন চার্চ আর কি জায়গা ঘুরলাম সেটা দেখতে হবে তোমাদের আমার পরের পার্টের ব্লগে। কি দেখবে তো? এই প্রথম পার্টটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর আমার ক্রাফট ভিডিও আর ট্যুর ব্লগগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলো না। আমি আমার সাধ্যমতো চেষ্টা করি তোমাদের আনন্দ দিতে। তোমাদের সাপোর্ট পেলে আরও বেশি সুন্দর সুন্দর ভিডিওস তোমাদের উপহার দিতে পারবো। তাহলে এই পার্টটা এখানেই শেষ করছি। দেখা হবে পন্ডিচেরির নেক্সট পার্টে। টাটা।